আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা নিয়ে। তো এই ক্লাসটা যেটা হবে এটা মূলত এইচএসসি 25 কে টার্গেট করে করা। যেহেতু তোমাদের আর কয়েক মাস পরেই এইচএসসি পরীক্ষা, তো তোমরা এখন এই ক্লাসটাকে কিভাবে কাজে লাগাবা সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, যেহেতু এটা একটা সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস, তো যাদের প্রিপারেশন তুলনামূলক একটু দুর্বল তারা যেটা করবা, এই ক্লাসটা দেখবা। এই ক্লাসটা যদি করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় সিকিউ যে পার্টটা আছে সেই অংশটা কমন পেয়ে যাবা। আর যাদের প্রিপারেশন খুবই ভালো তারা যা করবা, লাস্ট মুহূর্তে এটা একটা রিভিশন ম্যাটেরিয়ালের মতো করে কাজে লাগাবা। কারণ এখন তো তোমাদের সময় নাই যে তোমরা খুব ইন ডিটেলসে পড়ে পরীক্ষা দিতে যাবা। তো তোমরা যেটা করবা, এইটা দেখবা, তাহলে আরো তোমরা বুঝতে পারবা যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করা উচিত। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জেনে নিই। তো ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকেই বলা হয় ম্যাট্রিক্স। কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে কি আয়তাকার যে বিন্যাস পাওয়া যায় সেটাই হলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের কিছু উদাহরণ আমরা দেখে নিই। এখানে মোট 3টা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, 3টা উদাহরণের ভিতর প্রথমটার ক্ষেত্রে দেখো, এখানে 4 এবং 5 এই দুইটা কিভাবে সাজানো আছে? সারি আকারে সাজানো আছে। 4 আর 5 এগুলো আছে সারি আকারে সাজানো। আবার 2 আর 3 এটা কিভাবে সাজানো আছে? এটা আছে কলাম আকারে সাজানো আছে। আবার এখানে খেয়াল করো যে 8043 এটা কিন্তু সারি আকারেও সাজানো আছে, আবার কি কলাম আকারেও সাজানো আছে। অর্থাৎ কি এখানে 2টা কলাম আছে আর কি আছে, 2টা সারি আছে। তো এভাবে শুধু সাজালেই হবে না, আমাদের যেটা করতে হবে সাজানোর পরে আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা কি করতে হবে, এটাকে ঘিরে দিতে হবে। তাহলে আমরা যে বিন্যাস বা সজ্জা পাবো সেটাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো ম্যাট্রিক্সকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি বর্গ ম্যাট্রিক্স এবং আরেকটা কি আয়তাকার ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হলো যদি সারি এবং কলাম সংখ্যা সমান হয় সেটা হলো কি বর্গ ম্যাট্রিক্স। খেয়াল করো এখানে যে ম্যাট্রিক্সটা আছে, এখানে 2টা কি আছে সারি এবং 2টা কি আছে কলাম। তাই আমরা এটাকে কি বলতে পারবো? বর্গ ম্যাট্রিক্স। আর আয়তাকার ম্যাট্রিক্সের কথা যদি বলি, আয়তাকার ম্যাট্রিক্সে দেখো সারি এবং কলাম সংখ্যা কিন্তু সমান নয়। এই ম্যাট্রিক্সটা খেয়াল করো, এখানে কয়টা সারি আছে? এখানে সারি আছে 2টা, কিন্তু কলাম কয়টা? কলাম আছে 1 2 3, 3টা। এই কারণে আমরা কিন্তু এটাকে কি বলবো? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এটা গেল আমাদের ম্যাট্রিক্সের কি প্রধান প্রকারভেদ, একটা কি বর্গ ম্যাট্রিক্স এবং আরেকটা কি আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার খেয়াল করো ম্যাট্রিক্সের ভুক্তি ক্রম, মুখ্য বা প্রধান কর্ণ, মাধ্যমিক কর্ণ এবং আরেকটা কি ট্রেস। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়? খেয়াল করো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি যেখানে কি 3টা কলাম এবং 3টা কি সারি আছে। আচ্ছা, 3টা কলাম আছে 3টা সারি আছে। তো খেয়াল করো টোটাল কয়টা উপাদান এখানে? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা উপাদান? 9টা উপাদান। এই 9টা উপাদানের প্রত্যেক উপাদান, এই প্রত্যেক উপাদানকে কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। তো ভুক্তিকে আমরা একটা সাধারণ ফরম্যাটে প্রকাশ করতে পারি। সেটা হলো, খেয়াল করো আমি যদি লিখি যে এ আই জে, এটা হলো আমরা একটা সাধারণ ফরম্যাটে প্রকাশ করলাম। আই জে দিয়ে কি বোঝানো হচ্ছে? এই আই দিয়ে বোঝাচ্ছে যে এই ভুক্তিটা কততম সারিতে বিদ্যমান, আর জে দিয়ে বোঝাচ্ছে যে ভুক্তিটা কততম কলামে বিদ্যমান। খেয়াল করো এই যে এখানে A11 A12 A13, এই যে দেখো A12 এটা দিয়ে কি বোঝাচ্ছে? A12 দিয়ে বোঝাচ্ছে যে এই যে ভুক্তিটা আছে এটা হলো প্রথম সারিতে বিদ্যমান এবং 2 নাম্বার কি কলামে বিদ্যমান। A13 দিয়ে বোঝাচ্ছে কি এটা প্রথম সারিতে বিদ্যমান আর 3 নাম্বার কিসে বিদ্যমান? কলামে বিদ্যমান। তো এটা গেল ম্যাট্রিক্সের ভুক্তির কি সাধারণ প্রকাশ। এবার ক্রম, ক্রম দিয়ে কি বোঝাচ্ছে? দেখো এটা যেহেতু একটা 3টা সারি এবং 3টা কলাম বিশিষ্ট কি ম্যাট্রিক্স, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো 3 × 3, এই যে আমি 3 × 3 লিখলাম,
এই জিনিসটাই হলো ম্যাট্রিক্সের ক্রম। এখন এই 3 এর যে প্রথম অংশ দেখো 3 × 3, প্রথম যে 3টা আছে এটা দিয়ে বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটাতে কয়টা সারি আছে। আর পরবর্তী যে 3 এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে ম্যাট্রিক্সটাতে কয়টা কলাম বিদ্যমান, এই জিনিসটা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে 3 × 3 অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 × 3 এটা আলাদা হতে পারে। অর্থাৎ এই ক্রম দ্বারা আমরা কি বুঝবো? ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, এই জিনিসটা আমরা বুঝবো। আচ্ছা, এরপরে দেখো মুখ্য বা প্রধান কর্ণ। তো মুখ্য বা প্রধান কর্ণ বলতে কি বোঝানো হচ্ছে? মুখ্য বা প্রধান কর্ণ বলতে এমন একটা কর্ণ বোঝানো হচ্ছে যেখানে i = j। দেখো যেখানে কি i = j, অর্থাৎ যেসব ভুক্তির i = j তার উপর দিয়ে যদি আমরা একটা কর্ণ কল্পনা করি সেটাই হলো কি ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ। খেয়াল করো এখানে a11 লেখা, a22 লেখা, a33 লেখা, অর্থাৎ কি i আর j এর মান কি সমান। তাহলে i আর j এর মান যেহেতু এখানে সমান, তাহলে এখানে যদি আমি একটা কর্ণ আঁকি তাহলে যে কর্ণটা আমরা দেখতে পাচ্ছি এটাই হলো ম্যাট্রিক্সের কি মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে এটা হলো মুখ্য কর্ণ। আচ্ছা, এরপর দেখো মাধ্যমিক কর্ণ। এই মাধ্যমিক কর্ণটা আবার কি? মাধ্যমিক কর্ণ হলো মুখ্য কর্ণ ব্যতীতও কিন্তু আরেকটা এখানে কি আছে? কর্ণ আছে। মুখ্য কর্ণ ব্যতীত যে কর্ণটা আছে সেটাই কিন্তু আমাদের মাধ্যমিক কর্ণ এই ম্যাট্রিক্সের। তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা হলো মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণ। আচ্ছা, তবে এখানে একটা বিষয় আছে, আমরা সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু মুখ্য বা প্রধান কর্ণ, মাধ্যমিক কর্ণ এগুলো আমরা বের করতে পারবো না। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা শুধুমাত্র বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এইচএসসি লেভেলে যত সব আলোচনা আছে ম্যাক্সিমামই কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স রিলেটেড। আয়তাকার ম্যাট্রিক্স রিলেটেড আলোচনা তুলনামূলক কম আছে। আমাদের যে ম্যাথগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স রিলেটেডই বেশিরভাগ। আচ্ছা, এবার ট্রেস কি বলে? ট্রেস বলতে বোঝায় হলো যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেটার যে যোগফল, এই জিনিসটাকেই কি বলে? ট্রেস। তাহলে ট্রেস কি? খেয়াল করো, ট্রেস = a11 প্লাস a12 প্লাস a13। এই যে মুখ্য কর্ণ বরাবর বিদ্যমান ভুক্তিগুলার কি যে যোগফল, এটাকেই কি বলা হয়? ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই একটা শর্ত আছে। আমরা যে কোনো দুইটা ম্যাট্রিক্সকে যোগ ও বিয়োগ করতে পারবো না। আমরা কখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ ও বিয়োগ করতে পারবো? সেটা হলো যদি একাধিক ম্যাট্রিক্সের ক্রম সমান হয়। কি বললাম? একাধিক ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয়, একাধিক ম্যাট্রিক্সের ক্রম সমান হলে আমি সেটাকে যোগ বা বিয়োগ করতে পারবো। তো এখানে খেয়াল করো প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা কিন্তু 3/3 অর্ডারের, 3/3 অর্ডারের। আবার পরে যে ম্যাট্রিক্সটা আছে এখানেও 3টা সারি 3টা কলাম, তো এটাও কি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এটাও হলো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। যেহেতু ক্রম সমান তাই আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে কি করতে পারবো? যোগ করতে পারবো। এখন যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হলো বিয়োগের ক্ষেত্রেও সেম। যোগ করার নিয়ম হলো অনুরূপ যে ভুক্তিগুলো আছে, অর্থাৎ অনুরূপ অবস্থানে যে ভুক্তিগুলো আছে, যেমন দেখো এইটা এইটা, অনুরূপ অবস্থানের ভুক্তিগুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই 2 এর সাথে এই 3 যোগ হয়ে যাবে, এই 2 এর সাথে এই 1 যোগ হয়ে যাবে। তাহলে এভাবে খুব সহজেই আমরা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে এটা যদি যোগ করি তাহলে দেখি কত আসে। 3 আর 2 এ কত হচ্ছে এখানে? 5। 2 আর 3 এ কত? 5। 2 আর 1 এ 3। তারপর 2 আর 3 এ কত? 5। তারপর 3 আর 2 এ 5। 5 আর 4 এ কত? 9। 1 আর 1 এ কত? 2।
3 আর 2 5 এবং 1 আর 3 কত 4। তাহলে খেয়াল করো আমরা যোগ করার ফলে যে ম্যাট্রিক্সটা পেলাম এটাও কিন্তু সেম অর্ডারের 3/3 অর্ডারেরই। তাহলে এটাও হলো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। বিয়োগের ক্ষেত্রেও সেম, খালি এখানে কি হবে প্রথম ভুক্তি থেকে এটার যে প্রথম ভুক্তি আছে এটা বিয়োগ যাবে, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ হবে। এভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ খুব সহজেই করতে পারি। আচ্ছা, এবার দেখো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণেরও শর্ত আছে, তবে সেটা যোগ বা বিয়োগের শর্তের মতো নয়, এটা একটু আলাদা। ম্যাট্রিক্সের গুণ কখন করা যায়? যদি দুইটা ম্যাট্রিক্স ধরো গুণ করব, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম, সি দিয়ে বোঝাচ্ছি কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল যদি হয় দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি কি হয়, সারিকে আর দিয়ে প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারি যে আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। আচ্ছা, এখন আমরা যখন যোগের ক্ষেত্রে দেখলাম যে ম্যাট্রিক্স দুইটা অর্ডার সেম ছিল, যখন আমরা যোগফল পেলাম সেটারও অর্ডার সেম, কিন্তু এবার কিন্তু অর্ডার সেম হবে না। গুণফল ম্যাট্রিক্সের যে ক্রম বা অর্ডার পাওয়া যাবে এটা কিন্তু ভিন্ন হবে। তো এটা কি হবে দেখো, গুণফল ম্যাট্রিক্সের যে ক্রম, এই ক্রমটা কি হবে? এই ক্রমটা হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা, এবার দুইটা উদাহরণ আছে, দুইটা আমরা গুণ করে দেখি। খেয়াল করো এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এখানে সারি কয়টা আছে? একটা। আর কলাম কয়টা? দুইটা। তাহলে এটা হলো 1 ইন্টু 2, এটা হলো এর অর্ডার। এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে এখানে সারি কয়টা? দুইটা। আর কলাম কয়টা? একটা। তাহলে এটা 2/1 অর্ডারের কি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি, এই দুইটা কিন্তু পরস্পর সমান। যেহেতু সমান তাহলে আমরা কি করতে পারবো? এই ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো। আচ্ছা, আবার একইভাবে খেয়াল করো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এটা তো ওই ম্যাট্রিক্সটাই এখানে যেটা ছিল, তাহলে এটার অর্ডার কি 1/2। আর এইটার অর্ডার কি? এটার অর্ডার হলো, যেহেতু এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে এটার অর্ডার হলো হচ্ছে 2/2। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তাহলে এটাও আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। আচ্ছা, এখন গুণ করার নিয়ম কি, কিভাবে আমরা গুণ করব? তো গুণ করার ক্ষেত্রে খেয়াল করো এখানে যে ম্যাট্রিক্সটা আছে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে কি করতে হবে? গুণ করতে হবে। তো কিভাবে করতে হবে দেখো, এই যে 4/5 আছে এটা কি আছে? সারি আকারে আছে। তো এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব, অর্থাৎ এটাকে আমরা কলামে পরিণত করব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম আছে ওটার সামনে ফেলে দিব। তাহলে দেখো কি হবে, এখানে কত আছে? 2, 3। আর এই 4/5কে আমি কি বললাম যে আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব, তাহলে এটা কি হবে? 4, 5। এখন দেখো কি হচ্ছে, 4 কার সামনে পড়েছে? 2 এর সামনে। আর 5 কার সামনে পড়েছে? 3 এর সামনে। তো 4 যেগুলো সামনাসামনি থাকবে তার মাঝে হবে কি? গুণ। 5 এর সামনে কত? 3, এই দুইটার মাঝে কি হবে? গুণ। আর পুরাটার মাঝে হবে প্লাস। এর ফলে দেখো আমরা কি পাচ্ছি? এর ফলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা হলো কত? 4 দুগুণে কত? 8। আর 3 পাচ্ছে কত? 15। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 23। এবার খেয়াল করো এখানে তো আমরা 23 পেলাম,
আমরা যে গুণফল ম্যাট্রিক্সের ক্রমটা পাবো সেটা কি হবে? গুণফল ম্যাট্রিক্সের ক্রম কি? প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, অর্থাৎ 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। এখানে আমরা একটা উপাদানই পেয়েছি, মানে কি এটা একটা 1/1 অর্ডারের আমি কি পেয়েছি? ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে আমি যদি এটার অ্যান্সার বলি, তাহলে এটার অ্যান্সার হবে এরকম। এটা হলো কি অ্যান্সার। আচ্ছা, এবার একইভাবে এক্ষেত্রে আমাকে সেম কাজ করতে হবে। এখানে একটা সারি আছে আর এখানে কয়টা কলাম আছে? 2টা কলাম আছে। এই সারি দ্বারা আমি প্রত্যেকটা কলামকে কি করব? গুণ করব। আচ্ছা, তাহলে দেখো গুণ করলে কি হবে? গুণ করলে যেটা হবে 8/4, সরি 8/4 না, 8 আর 4, আর এখানে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে এটা কি হবে? 4, আর এখানে কি হবে? 5। তাহলে আমি কি বললাম যে সামনাসামনিগুলা কি হয়ে যাবে? গুণ, আর মাঝখানে কি হবে? যোগ। আবার দেখো একইভাবে এই কলামে কি আছে? 0, 3, আর এখানে কি আছে? 4, এখানে কি আছে? 5। তাহলে 4 ইন্টু 0, 5 ইন্টু 3, মাঝখানে কি হয়ে যাবে? যোগ। তাহলে দেখো আমরা কত পাচ্ছি? এইখানে আমরা পাচ্ছি 4 ইন্টু 0 তো 0, আর 3 পাচ্ছে কত? 15। তাহলে এখানে হচ্ছে 15, আর এইখানে খেয়াল করো 4 থেকে কত? 32, আর এখানে 4 পাচ্ছে কত? 20। তাহলে 32 আর 20 মিলে কত হয়? 52 হয়। 52। এখন আমাদের যে গুণফল ম্যাট্রিক্স, এটার অর্ডার কি? এটার অর্ডার হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কি? সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের হলো কলাম। অর্থাৎ 1/2 অর্ডারের, 1/2 অর্ডার মানে কি? একটা সারি আর 2টা কি হবে? কলাম। তাহলে আমাদের যে গুণফল ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে এরকম যে 52 আর এখানে 15। তাহলে খেয়াল করো এটা হচ্ছে একটা সারি আর কলাম কয়টা? 2টা। তাহলে এইটা হলো কি আমাদের অ্যান্সার। তো এটা আমরা কিছু নরমাল ম্যাট্রিক্সের গুণ দেখলাম। এবার একটু বড় আকৃতির দেখি। খেয়াল করো এখানে যে ম্যাট্রিক্সটা আছে এখানে কি 2টা সারি এবং কলাম কয়টা? 3টা। তাহলে 2/3 অর্ডার। এখানে যে ম্যাট্রিক্সটা আছে কি এখানে 3টা সারি 2টা কলাম, তাহলে 3/2 অর্ডার। আচ্ছা, এবার খেয়াল করো, এবার প্রথম ম্যাট্রিক্সের যে কলাম আছে এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান, অর্থাৎ গুণ করা কি সম্ভব? গুণ করা সম্ভব। এবং দেখো গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? গুণফল ম্যাট্রিক্সের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, অর্থাৎ 2/2 অর্ডারের আমি একটা কি পাবো? ম্যাট্রিক্স পাবো। তো এখানেও একইভাবে আমাকে যেটা করতে হবে, আমি এই সারিটাকে আমি ঘুরিয়ে দেবো, দিয়ে একবার এই কলামের সামনে আনবো, যেগুলো সামনাসামনি ওগুলা গুণ হয়ে যাবে, মাঝখানে যোগ। তারপর আবার কি এই কলামের সামনে আনবো, যেগুলো সামনাসামনি আসবে ওইগুলা হয়ে যাবে গুণ, এবং মাঝখানে কি হয়ে যাবে? যোগ। তারপরে দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা একইভাবে একই নিয়ম প্রযোজ্য করব। তাহলে দেখো এখানে কত আসবে? এখানে যেটা আসবে খেয়াল করো 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1, এটা গেল একটা ভুক্তি। এবার এই সারিকে এই কলমের সামনে আনবো, তাহলে আবার হবে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1। আচ্ছা, প্রথম সারির কাজ শেষ। এবার হচ্ছে দ্বিতীয় সারি। দ্বিতীয় সারির ক্ষেত্রে এই যে এটা যে এই সারিটাকে এই কলমের সামনে আনবো, তাহলে হবে 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1। এবার দ্বিতীয় সারিটাকে কি দ্বিতীয় কলামের সামনে আনবো, তাহলে 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1। তাহলে আমরা এখানে আমাদের ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন জাস্ট এইখান থেকে আমরা কি করব? সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। আবার খেয়াল করো আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটা কত অর্ডারের? 2টা সারি 2টা কি কলাম, অর্থাৎ 2/2 অর্ডারের ম্যাট্রিক্সই কিন্তু পেলাম। তাহলে এইভাবে খুব সহজেই আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারি। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ যদি আমরা দেখি, প্রথমে দেখো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স নাম শুনে অনেকটা বুঝতে পারছো যে শুধু
একটা সারি থাকবে। তো সারি ম্যাট্রিক্স কি, যার একটা সারি আছে সেটাই হলো কি সারি ম্যাট্রিক্স। আচ্ছা, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র কি থাকবে, একটা কলাম থাকবে, সেটাই হলো কলাম ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হলো, খেয়াল করো উদাহরণটা দেখলেই বুঝবা। কর্ণ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর শুধুমাত্র ভুক্তিগুলার মান থাকবে এবং বাকিগুলো হবে জিরো। অর্থাৎ কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি হবে জিরো। কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি হবে জিরো। এখানে একটা বিষয় আছে যে কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলা জিরো হতে পারে, আবার নন জিরো ভ্যালুও হতে পারে, কিন্তু কর্ণ ব্যতীতগুলা কিন্তু মাস্ট জিরো হওয়া লাগবে। আচ্ছা, এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হলো যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলা আছে এগুলা হবে সমান। দেখো 2, এখানেও 2, এখানেও 2, এই ভুক্তিগুলা কি সমান, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল রাখবা, এই যে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে, এগুলো কিন্তু সব বর্গ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না, এগুলো সব বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে বিদ্যমান যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণ বরাবর বিদ্যমান ভুক্তিগুলো হচ্ছে 1, এটা হলো অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে। অভেদক ম্যাট্রিক্সকে বলা হয় হলো ম্যাট্রিক্সের একক। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের একক। এবং অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করে হলো আই দিয়ে। আই দিয়ে প্রকাশ করে। অভেদক ম্যাট্রিক্স শুধুমাত্র কি বর্গ ম্যাট্রিক্সেরই হয়। যেহেতু দেখো এটা কি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এই অভেদক ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে প্রকাশ করব I3 দিয়ে। যদি এটা 2x2 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স হতো তাহলে ওটাকে আমি I2 দিয়ে প্রকাশ করতাম। আচ্ছা, এবার দেখো শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি কি জিরো, সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো প্রধান যে কর্ণ, ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তি হবে জিরো। এটা হলো কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। খেয়াল করো, নিচের প্রধান কর্ণের নিচের সবগুলা ভুক্তি কি জিরো, তাহলে উপরের দিকে কি একটা ত্রিভুজের মতো গঠন করেছে, তাই এটাকে বলে হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো প্রধান কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে এই সব ভুক্তিগুলো হবে জিরো। প্রধান কর্ণের উপরের সকল ভুক্তি হবে জিরো, তাহলে নিচের দিকে একটা ত্রিভুজের মতো গঠন করছে, তাহলে এটা হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার খেয়াল করো, এবার দেওয়া আছে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কি? আমি একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তর করি তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় হলো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন আমি যদি এটা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে এখানে হচ্ছে একটা টি চিহ্ন দিতে হয়, টি দিয়ে বোঝাচ্ছে যে আমি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছি। তাহলে ট্রান্সপোজ কিভাবে করবো? সারিকে কি করবো? কলাম। তাহলে 8-0 আছে, এটা প্রথম সারি, এটা হয়ে যাবে কি প্রথম কলাম। 4-3 আছে, এটা দ্বিতীয় সারি, এটা হয়ে যাবে কি দ্বিতীয় কলাম। তাহলে সারিকে কলাম করলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলাম। এর ফলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হলো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো সাধারণত ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি? এ বি সি, এভাবে এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, এরকম হয়। এখন যদি বলে যে এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স, তখন আমাদেরকে লিখতে হবে যে এ উপরে হচ্ছে একটা টি, এটি দিয়ে বোঝাচ্ছে যে এ ম্যাট্রিক্সের আমরা বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করেছি। আচ্ছা, এবার আরো কিছু প্রকারভেদ দেখি আমরা। খেয়াল করো, এখানে বলছে কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয় তাহলে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স কি? বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের, অর্থাৎ এ ইকুয়াল টু যদি মাইনাসে ট্রান্সপোজ হয় তাহলে সেটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হলো এ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এ স্কোয়ার কিভাবে বের করে? দেখো এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। এ ম্যাট্রিক্সকে যদি আমি এ ম্যাট্রিক্স দ্বারাই গুণ করি তাহলে আমি পাবো সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এ ইকুয়াল টু এ স্কোয়ার হলে সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। আর অভেদঘাতী ম্যাট্রিক্স হলো এ স্কোয়ার ইকুয়াল যদি আই হয়, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয় তাহলে সেটা হলো অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এবার শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের তুমি স্কোয়ার করতে পারো, কিউব করতে পারো,
পাওয়ার 4 করতে পারো, মানে যে কোনো একটা হতে পারে। কিন্তু হওয়ার পর যদি কি হয়, ভ্যালুগুলো সব 0 হয়, তাহলে সেটাকে বলা হয়ে থাকে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, খেয়াল করো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A। এই ম্যাট্রিক্সটাকে তোমরা স্কোয়ার করে দেখবা। স্কোয়ার করলে আমরা যেটা পাবো, স্কোয়ার করলে হচ্ছে আমরা এইরকম একটা ম্যাট্রিক্স পাবো যার প্রত্যেকটা ভুক্তি কি 0। তাহলে এটাকে আমরা বলবো কি, এইটাকে আমরা বলবো হলো শূন্য ঘাতি ম্যাট্রিক্স। এখানে একটু ভুল হয়েছে, শূন্য ম্যাট্রিক্স না, শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার খেয়াল করো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সকে কি করব, একটা স্কেলার রাশি দ্বারা গুণ করব। এর ফলে কি পরিবর্তন হবে খেয়াল করো। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 অর্ডারের। এখন নিচে আমাকে কে এ বের করতে বলছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমি একটা স্কেলার রাশি কে দ্বারা গুণ করব। কে হচ্ছে একটা ধ্রুবক, একটা স্কেলার রাশি। কে দ্বারা যদি আমি গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সে যে 4টা ভুক্তি আছে, এই 4টা ভুক্তির প্রত্যেকটাকে আমাকে কে দ্বারা গুণ করতে হবে। তো প্রত্যেকটাকে যদি আমি কে দ্বারা গুণ করি, তাহলে কি হবে খেয়াল করো। এখানে হবে কে, এখানে হবে মাইনাস কে, এখানে হবে কে, এখানে হবে মাইনাস কে। তো এটাই হলো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আচ্ছা, এবার দেখো ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? দুইটা ম্যাট্রিক্স আমি তখনই সমান বলতে পারবো যখন অনুরূপ অবস্থানের ভুক্তিগুলা সমান হবে। তাহলে কি বললাম, ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হলো অনুরূপ অনুরূপ ভুক্তিগুলো অনুরূপ ভুক্তিগুলো সমান। অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো যে দুইটা ম্যাট্রিক্স সমান। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। দুইটা ম্যাট্রিক্স বলেছে সমান। দুইটা ম্যাট্রিক্স সমান হলে বলছে এক্স এর ভ্যালু কত এবং ওয়াই এর ভ্যালু কত। আচ্ছা, তো যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে কি হবে, অনুরূপ ভুক্তি, এই ভুক্তির অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা। তাহলে এই দুইটা কি হবে, সমান। আবার এইটা আর এইটা কি হবে, সমান হবে। তাহলে যেটা হবে খেয়াল করো, আমরা লিখতে পারি এখান থেকে 2x প্লাস 3y ইকুয়াল 5। আবার লিখতে পারি x মাইনাস 2y ইকুয়াল 2। এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি যেভাবে ইচ্ছা সলভ করতে পারো। সলভ করলে খুব ইজিলি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এবার খেয়াল করো ম্যাট্রিক্সের বহুপদী। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 অর্ডারের, এবং এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে আমাদেরকে বলছে, তাহলে এফ অফ এ ইকুয়াল হোয়াট, অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওখানে আমাকে এ ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্সটা ইনপুট দিই, দেখি কি হয়। খেয়াল করো তাহলে যেটা হবে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এখন এই যে এ কিউব কিভাবে বের করব? এ কিউব হলো এ ইন্টু এ মাইনাস 2a স্কোয়ার, এটাও কি এ ইন্টু এ। তারপর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে মাইনাস 2 দেওয়া আছে। তো খেয়াল করো এ ইন্টু এ মানে কি হচ্ছে, আমি একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্সকে যদি, এখানে যদিও 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তো এটার ক্ষেত্রেই বলি এ ইন্টু এ মানে আমি 2x2 অর্ডারের ম্যাট্রিক্সকে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দ্বারাই গুণ করছি। তাহলে গুণফল ম্যাট্রিক্স তো হবে 2x2 অর্ডারের। আচ্ছা, তাহলে এ কিউব যেটা এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, মাইনাস 2a স্কোয়ার, মাইনাস 2 কি স্কেলার গুণিতক যেটা দেখালাম, তাহলে মাইনাস 2a স্কোয়ার এটাও হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এও হলো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু এখানে যে মাইনাস 2 আছে এটা কিন্তু 2x2 অর্ডারের ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা নর্মাল কি একটা সংখ্যা। তাহলে ম্যাট্রিক্স থেকে কি আমরা সংখ্যা বিয়োগ করতে পারি? না, ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা সংখ্যা বিয়োগ করতে পারি না। তাহলে এখন আমরা কি করব? খেয়াল করো আমরা যে
আমাদের যে স্বাভাবিক সংখ্যা থাকে, মনে করে যে 1 2 3, এগুলোর কিন্তু একটা একক আছে। এদের একক হলো 1। এদের প্রত্যেকের সাথে কিন্তু 1 গুণ থাকে। 3 এর সাথে 1 গুণ থাকে, 2 এর সাথে 1 গুণ থাকে, এভাবে 1 এর সাথেও কিন্তু 1 গুণ থাকে। আচ্ছা, তেমনি যেমন আমি ভরের একক কি বলি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, প্রত্যেকটার সাথে কি থাকে, পাশে কেজি লেখা থাকে। তো ভরের একক কি? কেজি। তেমনি স্বাভাবিক সংখ্যার যে একক বা সংখ্যার যে একক সেটা কি? 1। আচ্ছা, তো ম্যাট্রিক্সের আমি একটু আগে শিখিয়েছিলাম, ম্যাট্রিক্সের একক হচ্ছে কি? আই, অর্থাৎ যে অভেদক ম্যাট্রিক্স, এই অভেদক ম্যাট্রিক্সটাই কি ম্যাট্রিক্সের একক। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে অভেদক যে ম্যাট্রিক্সটা আছে, ওই অভেদক ম্যাট্রিক্স দ্বারা আমাকে হচ্ছে গুণ করে দিতে হবে 2 কে। তাহলে আমি অভেদক ম্যাট্রিক্স দ্বারা এখানে গুণ করে দেব। তো অভেদক ম্যাট্রিক্সটা কয় বাই কয় অর্ডারের হবে? যেহেতু এখানে 2/2 অর্ডারের ম্যাট্রিক্সটায়, তাহলে অভেদক ম্যাট্রিক্সটাও হবে 2/2 অর্ডারের। তাহলে আমরা -2 কে এই অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে আমি যে 4টা ম্যাট্রিক্স পেলাম, এই 4টা ম্যাট্রিক্সই হলো 2/2 অর্ডারের। তাহলে আমরা এটা থেকে খুব সহজেই আমরা যোগ বিয়োগ করতে পারবো। যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স মোটামুটি আমাদের শেষ। এরপর আমরা যেটা দেখব সেটা হলো নির্ণায়ক। তো নির্ণায়ক কি? ম্যাট্রিক্স কি ছিল? ম্যাট্রিক্স ছিল একটা সজ্জা, অর্থাৎ সজ্জা বা একটা বিন্যাস। ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান ছিল না। কিন্তু নির্ণায়ক কি? নির্ণায়ক হলো একটা ফাংশন, যে ফাংশনটা কি করে? যে ফাংশনটা হলো একটা ম্যাট্রিক্সকে ইনপুট নেয় এবং আউটপুট হিসাবে একটা ভ্যালু দেয়। তাহলে কি বললাম? নির্ণায়ক একটা ফাংশন যেটা একটা ম্যাট্রিক্সকে ইনপুট নেয় এবং আউটপুট হিসাবে একটা ভ্যালু দেয়। তো দেখো, ম্যাট্রিক্সকে যেভাবে প্রকাশ করতাম তার সাথে নির্ণায়কের শুধুমাত্র একটাই পার্থক্য। ম্যাট্রিক্সে আমি এখানে কি দিতাম? থার্ড ব্র্যাকেট দিতাম। আর এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে যে আমরা যে মডিউলাস চিহ্ন দিই ওইরকম অনেকটা ওইরকম হচ্ছে আমরা চিহ্ন দিব। তো এটাই হলো আমাদের কি নির্ণায়ক। তো নির্ণায়কের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানা লাগবে সেটা হলো প্রথমেই অনুরাশি। অনুরাশি বলতে কি বোঝায়? দেখো, নির্ণায়কের কোনো ভুক্তি যে সারি ও যে কলামে বিদ্যমান সে সারি এবং সে কলাম ব্যতীত অবশিষ্ট ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ককে ওই ভুক্তির অনুরাশি বলে। যেমন খেয়াল করো, এই যে এখানে যে 1 লেখা আছে, এই 1 হচ্ছে কি 1 নম্বর কলামে, প্রথম কলামে অবস্থিত, প্রথম সারিতে অবস্থিত। তাহলে এই প্রথম কলাম এবং প্রথম সারি ব্যতীত অবশিষ্ট যে কি থাকছে, ভুক্তিটা থাকছে, এই ভুক্তি দ্বারা যে নির্ণায়কটা হচ্ছে তাকে এই 1 এর কি বলা হয়? অনুরাশি বলা হয়। তাহলে এখানে 4 হচ্ছে 1 এর অনুরাশি। একইভাবে 2 এর অনুরাশির ক্ষেত্রে দেখো, এই যে 2 যে কলামে অবস্থিত সেটা বাদ এবং যে সারিতে অবস্থিত সেটাও কি, যদি আমি বাদ দিই তাহলে এখানে অবশিষ্ট কি থাকছে? 3 থাকছে। তাহলে 2 এর অনুরাশি হলো কি? 2 এর অনুরাশি হলো 3। এবার সহগুণক। সহগুণকের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অনুরাশির সাথে জাস্ট আমাকে একটা চিহ্ন যোগ করে দিতে হবে। এখন এই চিহ্নটা কি? চিহ্ন হলো -1 টু দি পাওয়ার r প্লাস c। এখানে r দিয়ে বোঝাচ্ছে যে আমরা যার সহগুণক বের করছি সে যত নাম্বার সারিতে অবস্থিত প্লাস সে যত নাম্বার কি কলামে অবস্থিত। যেমন আমি যদি 1 এর সহগুণক বের করি তাহলে খেয়াল করো, প্রথমে আমরা 1 এর অনুরাশিটা লিখে নিব। 1 এর অনুরাশি কত? 4 ইন্টু 1 হলো 1 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারিতে অবস্থিত। তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে দেখো এটা কি হয়ে যাবে 1 আর এটা কি 4। তাহলে 1 এর সহগুণক কিন্তু 4ই থাকছে। সহগুণক আর অনুরাশি এখানে আমরা সেম পেলাম। এবার 2 এর সহগুণক। 2 এর সহগুণকের ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব এখানে অনুরাশি। আচ্ছা, এবং আমরা এই চিহ্নটা যদি নির্ণয় করি তাহলে খেয়াল করো, আর 2 কয় নাম্বার রোতে অবস্থিত? প্রথম রোতেই অবস্থিত, কিন্তু কয় নাম্বার কলামে অবস্থিত? 2 নাম্বার কলামে অবস্থিত। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটার ভ্যালু কত হবে? 2 এর সহগুণক আমরা কিন্তু -3 পেলাম। অর্থাৎ সহগুণক আর অনুরাশি এটা কিন্তু সেমও হতে পারে, আবার সেম নাও হতে পারে। আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল 2/2 অর্ডারের ক্ষেত্রে অনুরাশি এবং সহগুণক। এবার আমরা দেখব 3/3 অর্ডারের নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। তো এখানে টোটাল 9টা ভুক্তি আছে। আমি সবগুলা ভুক্তি না দেখে আমি 3টা ভুক্তির সহগুণক নির্ণয় করে দেখাচ্ছি।
তো মনে করো যে A11 এর সহগুণক, A12 এর সহগুণক এবং A13 এর সহগুণক। তো সহগুণক নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে অনুরাশিটা বের করি। তো প্রথমে আমরা অনুরাশিটা লিখবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, দেখো A11 এর সহগুণক, A11 মানে কি 2, তাহলে 2 হচ্ছে যে সারি এবং যে কলামে বিদ্যমান, ওটা ব্যতীত বাকি যেগুলো আছে ওইগুলা দ্বারা আমি হচ্ছে নির্ণায়ক লিখবো। তাহলে 5 0 7 3, এটা দ্বারা আমি কি লিখলাম, নির্ণায়ক লিখলাম, ইন্টু যে চিহ্ন অর্থাৎ -1 টু দি পাওয়ার, দেখো প্রথম সারি প্রথম কলাম, -1 টু দি পাওয়ার কি 1 + 1। এরপর আমরা যেটা করব যে এখানে হচ্ছে আমরা 2/2 অর্ডারের ক্ষেত্রে তো দেখলাম 2/2 অর্ডারের এটা হচ্ছে নির্ণায়ক, এখান থেকে আমরা একটা মান পাবো। তো নির্ণায়কের মান নির্ণয় করাটা আমি একটু পরে শেখাবো। এই মানটার সাথে আমরা জাস্ট এইটা কি করে দিব, গুণ করে দেব। গুণ করে দেওয়ার ফলে যেটা আসবে সেটাই কিন্তু A11 এর সহগুণক, বা এইভাবেও আমরা রেখে দিতে পারি, এটাও হচ্ছে A11 এর কি সহগুণক। এবার A12 এর সহগুণক কি এটা যদি বলি, তাহলে দেখো A12 এর সহগুণক হচ্ছে 3 হচ্ছে A12, তাহলে এটা যে কলাম এবং যে সারিতে বিদ্যমান ওটা বাদে বাকিগুলা দ্বারা আমাকে কি করতে হবে, বাকিগুলা দ্বারা আমাকে নির্ণায়ক গঠন করতে হবে। তাহলে 1 0 4 3, এটার সাথে গুণ হয়ে যাবে -1 টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার 1 + 2। আচ্ছা, এবার দেখো A13 এর সহগুণক, A13 মানে কি 1, তাহলে A13 হলো যে কলামে বিদ্যমান এবং যে সারিতে বিদ্যমান, ওটা বাদে বাকি যে অভুক্তিগুলো থাকবে ওটা দ্বারা আমাকে কি করতে হবে, গঠন করতে হবে নির্ণায়ক, যেটাকে কি বলে, যেটা হচ্ছে অনুরাশি। তাহলে এটা হচ্ছে অনুরাশি, গুণ গুণ হচ্ছে -1 টু দি পাওয়ার, যেহেতু A13 এর করছি তাহলে -1 টু দি পাওয়ার 1 + 3, তাহলে এটা গেল 3/3 অর্ডারের নির্ণায়কের সহগুণক নির্ণয়ের প্রক্রিয়া। আচ্ছা, এবার নির্ণায়কের মান, নির্ণায়কের কিন্তু মান থাকে, ম্যাট্রিক্সের মান থাকে না, কিন্তু নির্ণায়কের মান থাকে, কারণ নির্ণায়ক কি বললাম, একটা ম্যাট্রিক্সকে ইনপুট নিয়ে একটা ভ্যালু রিটার্ন করে, তাহলে অবশ্যই এর মান থাকবে। তো খেয়াল করো মান কিভাবে নির্ণয় করে, প্রথমে 2/2 অর্ডারেরটা আমরা দেখি। তো 2/2 অর্ডারের মান নির্ণয় করার উপায় হলো যে A11 ইন্টু A22 মাইনাস A12 ইন্টু A21, অর্থাৎ প্রথমে এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হয়ে হবে 1 × 4 মাইনাস, তারপর এই দুইটা গুণ হবে 3 × 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি -4 - 6, তাহলে কি -2। আচ্ছা, এবার 3/3 অর্ডারের ক্ষেত্রে যদি দেখি, 3/3 অর্ডারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, একটা রেফারেন্স ধরে নিতে হয়। রেফারেন্স ধরে নির্ণায়কের মান নির্ণয় করতে হয়। এখানে রেফারেন্স বলতে কি বোঝাচ্ছি, রেফারেন্স মানে আমাকে যেকোনো একটা কলাম বা যেকোনো একটা সারির সাপেক্ষে নির্ণায়কের মানটা বের করতে হবে। তো ধরো যে কোন সারি বা কলামের সাপেক্ষে বের করব, তো দেখবা যে সারি বা কলামে 0 বেশি, 0 যেখানে বেশি আমরা সে কলাম বা সারির সাপেক্ষে নির্ণায়কের মান বের করব। তো দেখো এইখানে কিন্তু এই যে তৃতীয় যে কলামটা আছে, এই তৃতীয় কলামটাতে একটা 0 আছে, তাহলে এই তৃতীয় কলামের সাপেক্ষে আমি নির্ণায়কের মানটা বের করব। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে বের করব। প্রথমে এখানে কি আছে, প্রথম ভুক্তিটা কি এই সারির 1, তাহলে 1 যে সারি 1 যে সারি এবং যে কলামে বিদ্যমান ওটা ব্যতীত আমি 1 এর কি লিখে নেব, 1 এর আমি সহগুণকটা লিখে নেব। তাহলে 1 এর সহগুণক হবে এখানে 1 5 4 7। আচ্ছা, এটা গেল সহগুণক। সহগুণকের ক্ষেত্রে এখানে কি -1 টু দি পাওয়ার কি 1 + 3, তাহলে এটা সামনে প্লাস চিহ্নই থাকছে, এটা সামনে প্লাস চিহ্নই থাকছে, তো প্লাস চিহ্ন লেখা না লেখা একই বিষয়। আচ্ছা, এরপর আমাকে বের করতে হবে 0 এর সহগুণক। তো 0 এর সহগুণক যদি বের করি, 0 এর সহগুণক কি হবে খেয়াল করো, 0 হচ্ছে এই কলাম এই সারিতে বিদ্যমান, তাহলে 0 এর সহগুণক হবে 2 3 4 7, কিন্তু সামনে মাইনাস হবে 2 3 4 7। সামনে মাইনাস কেন হলো, সামনে মাইনাস হওয়ার কারণ হলো যে
এটার যে রো প্লাস কলামের যে সংখ্যাটা, রো প্লাস কলাম, এই রো প্লাস কলামের সংখ্যাটা এখানে হচ্ছে মাইনাস, এই কারণে এটা সামনে মাইনাস হলো। আচ্ছা, এরপর এখানে কত আছে? 3। আমি যদি 3 এর ক্ষেত্রে দেখাই তাহলে বুঝতেই পারছো 3 এর ক্ষেত্রে হবে 2315, 2315 এবং এটার আগে প্লাস হবে কারণ এটার রো প্লাস কলামের যে যোগফলটা সেটা হবে কি জোড়। তো এভাবে প্রথমে আমরা কি করব, যে সারির সাপেক্ষে বা যে কলমের সাপেক্ষে হচ্ছে তার প্রত্যেকটা ভুক্তির সহগুণক লিখে নিব। সহগুণক লিখে দেওয়ার পর সেই সহগুণকগুলাকে ওই ভুক্তি দ্বারাই আমি গুণ করব। যেমন এটাকে আমি গুণ করব হচ্ছে 1 দ্বারা, এইটাকে গুণ করব আমি হচ্ছে 0 দ্বারা, আর এইটাকে আমি গুণ করব 3 দ্বারা। আচ্ছা, এবার দেখো 0 দ্বারা গুণ হওয়ার ফলে কিন্তু এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের ট্রিক ছিল যে 0 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সিম্পল হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো এখানে 1 আর এইখানে কি হবে 1 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 4 তাহলে কত 20 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 2 মানে কত 2 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1 ইন্টু 7 মাইনাস 20 তাহলে কত হচ্ছে মাইনাস 13 প্লাস 3 ইন্টু 10 মাইনাস 3 তাহলে কত 7। তাহলে এখানে হচ্ছে মাইনাস 13 প্লাস 21 মানে কত 8। তাহলে 8ই হলো এই নির্ণায়কের মান। এবার নির্ণায়কের আমরা কতিপয় ধর্মাবলী দেখব। নির্ণায়কের যে প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো আছে এই ম্যাথগুলা আমাদেরকে করার জন্য নির্ণায়কের ধর্মাবলী ভালোভাবে জানা লাগবে। তো দেখো, নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হয় না। সারিকে অর্থাৎ ট্রান্সপোজ করলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। 2 নম্বর ধর্ম দেখো, নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। যেমন মনে করো যে এটা একটা নির্ণায়ক 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি যদি যে কোনো দুইটা সারিকে বিনিময় করি, মনে করো যে সারি বা কলাম, মনে করো এই দুইটা কলামকে আমি বিনিময় করছি, তাহলে 2 5 8 1 4 7 3 6 9। এর ফলে যে জিনিসটা হবে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এটার আগে একটা মাইনাস চলে আসবে। তো এটা গেল দ্বিতীয় ধর্ম। আর তৃতীয় ধর্ম হলো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি একই হয়, অর্থাৎ দুটি সারি এবং দুটি কলামের যে ভুক্তিগুলো আছে ওগুলো যদি একই হয় তাহলে নির্ণায়কের মান কি হয় 0 হয়। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার যেটা, সেটাকে আমি বলছি নির্ণায়ক ভেঙে লেখা। এখন নির্ণায়ক ভেঙে লেখা বলতে কি বোঝাচ্ছে, দেখো যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেকটা ভুক্তি কোনো কলাম বা সারির প্রত্যেকটা ভুক্তি যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত হয় তবে সেই নির্ণায়ককে দুইটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, এটাকে আমি দুইটা নির্ণায়কের যোগফল হিসাবে লিখেছি। কেন লিখেছি দেখো, এখানে কি আছে a1 প্লাস আলফা 1, এখানে আছে a2 প্লাস আলফা 2, এখানে আছে a3 প্লাস আলফা 3। তাহলে যখনই এরকম আমরা দেখতে পাবো যে দুইটা পদের যোগফল আকারে আছে কোন একটা সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তি, তখন আমরা ভেঙে লিখতে পারবো। দেখো a1 a2 a3, এই প্রথম যে নির্ণায়ক এখানে থাকলো কি a1 a2 a3 এবং দ্বিতীয় যে নির্ণায়ক এখানে চলে আসলো কি আলফা 1 আলফা 2 আলফা 3। আচ্ছা, নিচের উদাহরণটাতে দেখো এখানে কি কলামে দুইটা পদের যোগফল হিসাবে ছিল, এবার সারিতে দুইটা পদের যোগফল হিসাবে, তাহলে একইভাবে এখানে কি হলো a1 b1 c1 আর এখানে কি হলো বিটা 1 বিটা 2 বিটা 3। তো এটা হলো নির্ণায়কের আরেকটা ধর্ম। আচ্ছা, এবার দেখো কমন নেওয়া। কোনো রাশি থেকে কমন নেওয়া বলতে আসলে কি বোঝায়, কোনো রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া মানে ওই রাশিকে তা দিয়ে ভাগ করা। আচ্ছা, এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো, মনে করো যে 2x প্লাস 4y প্লাস 6z, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এই পুরো রাশিটাকে আমাকে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কি x, এখানে থাকবে হলো 2y, এখানে থাকবে 3z, অর্থাৎ 2x কে আমি 2 দ্বারা ভাগ করলে কত হয় x,
4y কে 2 দ্বারা ভাগ করলে 2y, 6z কে 2 দ্বারা ভাগ করলে কত 3z। তাহলে কোনো রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া মানে ওই রাশিকে তা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। এখন ম্যাট্রিক্সে কমন নেওয়া এবং নির্ণয়কে কমন নেওয়ার ভিতর কিন্তু কিছু পার্থক্য আছে। ম্যাট্রিক্সে কমন নেওয়া মানে প্রত্যেক যুক্তি থেকে কমন নেওয়া, আর নির্ণয়কে কমন নেওয়া মানে কিন্তু প্রত্যেক যুক্তি থেকে কমন নেওয়া না। মনে করো যে একটা ম্যাট্রিক্স আছে, মনে করো একটা ম্যাট্রিক্স এরকম যে 1 না দিয়ে 2 দিন 2 4 6 6 4 2, তারপর মনে করো 2 2 2, এটা হলো একটা ম্যাট্রিক্স। এখন দেখো আমি যদি 2 কমন নিই তাহলে আমাকে প্রত্যেক যুক্তি থেকে কমন নিতে হবে। তাহলে এখানে হবে কত 1 2, এখানে হবে 3, এইখানে হবে হলো এখানে হবে 3, এখানে হবে 2, এখানে 1, এখানে হবে 1 1 1। এটা হলো ম্যাট্রিক্সে কমন নেওয়া। কিন্তু নির্ণয়কে কমন নেওয়া কিন্তু ডিফারেন্ট। নির্ণয়কে কমন নেওয়া মানে হলো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া। এই সেম জিনিসটাই যদি নির্ণায়ক হতো একটা, মনে করো আমি লিখি আবার 2 4 6 6 4 2, তারপর 2 2 2, এটা হলো একটা নির্ণায়ক। এখন এখান থেকে যদি 2 কমন নিই, আমাকে যে কোনো একটা সারি বা যে কোনো কলাম থেকে কমন নিতে হবে। মনে করো আমি এই তৃতীয় যে সারি, এই তৃতীয় সারি থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2 4 6 6 4 2 1 1 1। এটাই ছিল ম্যাট্রিক্সে কমন নেওয়া আর নির্ণয়কে কমন নেওয়ার ভিতর যে বেসিক ডিফারেন্স সেটা। আচ্ছা, এবার আমাদের যে প্রমাণ সংক্রান্ত ম্যাথ আসবে নির্ণয়কের, এটাকে আমি মোট 3টা টাইপে ভাগ করেছে। প্রথম টাইপটা হলো বিস্তার না করে প্রমাণ। তো বিস্তার না করে প্রমাণের ক্ষেত্রেও 2টা কেস আছে। প্রথম কেস হলো যে প্রমাণে 0 চাইতে পারে, আর আরেকটা কেস হলো যে প্রমাণে 0 ব্যতীত অন্য কিছু চাইতে পারে। তো 0 চাইলে আমরা কিছু স্টেপ ফলো করব, আর 0 যদি না চাই আমরা আরেকটা কিছু স্টেপ ফলো করব। দেখো, প্রমাণে যদি 0 চাই তাহলে আমি কি করব, প্রথমে ম্যাট্রিক্সকে ভেঙে লিখবো। ভেঙে লেখা বলতে আমি কি বোঝাচ্ছি, এটা ম্যাট্রিক্সের ধর্মতে আমি দেখালাম। তাহলে প্রথমে ভেঙে লিখবো এবং তারপর যেটা করব, আমরা কোনো কিছু কমন নেব। কমন নেওয়ার মাধ্যমে 2টি সারি বা 2টি কলামকে একই বানাবো। 2টি সারি বা 2টি কলামকে আমি কেন একই বানাবো? 2টি কলাম বা 2টি সারিকে যদি আমি একই বানাই তাহলে ওই নির্ণয়কের ভ্যালু কি হয়, 0। আর প্রমাণে কিন্তু 0ই চেয়েছে। আচ্ছা, এবার যদি বলে প্রমাণে 0 ব্যতীত অন্য কিছু চেয়েছে, তাহলে প্রথম স্টেপ কিন্তু আমাদের ভেঙে লেখাই হবে। প্রথম স্টেপ আমরা ভেঙেই লিখবো। ভেঙে লেখার পর যেটা করব, আমরা প্রমাণ অনুযায়ী কমন নেব। প্রমাণ অনুযায়ী কমন মানে কি, আমাদের প্রমাণের ডান পক্ষে যদি কোনো রাশি থাকে, ওই রাশিটা কমন নেওয়া যায় এইভাবে আমরা কমন নেব। আচ্ছা, তারপর যেটা করব, সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব। অর্থাৎ ট্রান্সপোজ করে দেখবো, যেহেতু ট্রান্সপোজ করলে নির্ণয়কের ভ্যালু একই থাকে। আবার তারপরে যেটা করতে পারি, আমরা সারি সারি বিনিময় বা কলাম কলাম বিনিময়, সারি সারি বিনিময় করব বা কলাম কলাম বিনিময় করব। এগুলো সবই আমাদেরকে প্রমাণের ডান পক্ষে যা আছে সেই অনুযায়ী করতে হবে। তাহলে এবার আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে আমাদের এই যে আমরা স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে দেখো বলছে যে বিস্তার করে প্রমাণ করো। আচ্ছা, তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, প্রমাণের ডান পক্ষে যে নির্ণায়কটা আছে, এই প্রমাণের ডান পক্ষে যে নির্ণায়ক, এই নির্ণায়কে কিন্তু ABC, প্রথম কলামে ABC আছে, কিন্তু এখানে কিন্তু প্রথম কলামে ABC নাই। তাহলে প্রথম কলামে ABC আনার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, খেয়াল করো, আমরা প্রথম সারি থেকে যদি 1/a কমন নিই, প্রথম সারি থেকে মনে করো 1/a কমন নিলাম, তাহলে এখানে হবে কি ABC, আর এইখানে হবে ABC B প্লাস C। এবার দ্বিতীয় যে সারি আছে এখান থেকে যদি আমি 1/b কমন নিই, তাহলে 1/b কমন নিলে এখানে কি হবে, B, এখানে হবে ABC, এখানে হবে ABC C প্লাস A। এবার যদি 1/c কমন নিই, 1/c আমি কমন নিচ্ছি হলো তৃতীয় সারি থেকে, তাহলে এখানে হবে C ABC, এখানে হবে ABC A প্লাস B। আচ্ছা, তাহলে দেখো আমার প্রথম যে কলাম আছে ওখানে কিন্তু ABC চলে আসলো। এবার আমি দ্বিতীয় কলাম থেকে ABC কমন নিতে পারবো, তৃতীয় কলাম থেকেও ABC কমন নিতে পারবো। তাহলে এখানে হবে ABC ইন্টু ABC, আর এখানে নিচে থাকলো ABC, এখানে তাহলে থাকছে A B C 1 1 1, এখানে থাকছে B প্লাস C, C প্লাস A
এ প্লাস বি। আচ্ছা, তাহলে এ এবিসি আর এ এবিসি কি কাটা। তাহলে দেখো প্রমাণের ডান পক্ষে যা চেয়েছে আমরা কিন্তু তা পেয়ে গেছি। তাহলে প্রমাণিত। তাহলে আশা করি বোঝা গেল। এবার পরের ম্যাথে যদি যাই, পরের ম্যাথে খেয়াল করো, আচ্ছা এর আগে নির্ণয়কটাকে কিন্তু ভেঙে লেখার উপায় ছিল না, কিন্তু এবার যে নির্ণয়কটা আছে এটাকে কিন্তু আমি ভেঙে লিখতে পারবো। তাহলে ভেঙে লিখলে কি হয় খেয়াল করো, যদি আমি এই নির্ণয়কটাকে ভেঙে লিখি তাহলে এখানে হবে 1 x 1 x1 1 x2, এইখানে হবে y মাইনাস বি y1 মাইনাস বি, এখানে হবে y2 মাইনাস বি, মাইনাস যেটা হবে 1 1 1 a a a y মাইনাস বি y1 মাইনাস বি y2 মাইনাস বি। দেখো এবার কিন্তু আমি আবার ভেঙে লিখতে পারবো। তাহলে আরেকবার যদি আমি ভেঙে লিখি তাহলে যেটা হবে 1 1 1 x x1 x2 y y1 y2। আচ্ছা, এখানে হবে 1 1 1 x x1 x2, এখানে হবে বি বি বি। পরেরটা দেখি, পরেরটাতে 1 1 1 a a a y y1 y2 প্লাস 1 1 1 a a a b b b। এবার খেয়াল করো, এবার যে জিনিসটা হচ্ছে সেটা হলো এখানে আমি চারটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল আকারে আমি হচ্ছে এটাকে প্রকাশ করলাম। তো যে ম্যাট্রিক্স না তো নির্ণায়ক, যে দ্বিতীয় নির্ণায়কটা আছে এই দ্বিতীয় নির্ণায়ক থেকে আমি এখান থেকে কিন্তু বি কমন নিতে পারবো। এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে এটা 1 1 1 এটা 1 1 1 হয়ে যাচ্ছে। তাহলে এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে 0, যেহেতু দুইটা কলাম হয়ে যাচ্ছে সেম। এবার 3 নাম্বার যে নির্ণায়কটা আছে, দেখো আমি দ্বিতীয় কলাম থেকে এ কমন নিতে পারবো। দ্বিতীয় কলাম থেকে যদি আমি এ কমন নিই তাহলে এটা 1 1 1 হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে 1 1 1, অর্থাৎ এই ভ্যালুটাও হয়ে যাচ্ছে কি 0। একইভাবে এটার ক্ষেত্রে আমি তৃতীয় কলাম থেকেও কমন নিতে পারি, দ্বিতীয় থেকেও কমন নিতে পারি। ধরো যে আমি দ্বিতীয় থেকেই কমন নিলাম, দ্বিতীয় থেকে যদি আমি এ কমন নিই তাহলে এ কমন নিলে 1 1 1 এটাও থাকছে কি 1 1 1, অর্থাৎ এটার ভ্যালুও কি হয়ে যাচ্ছে 0। তাহলে এই তিনটা 0 হয়ে গেল, অবশিষ্ট থাকছে কি এটা, আর এটাই কিন্তু আমাদের প্রমাণের ডান পক্ষে চেয়েছে। তাহলে এটা প্রুভড। এবার পরের ম্যাথে খেয়াল করো, দেখো এবার কিন্তু আমাদের ভেঙে লেখার সুযোগ নাই, কোনো কিছু কমন নেওয়ার সুযোগ নাই, কারণ ডান পক্ষেও একটা নির্ণয় কি আছে, বাইরে কিন্তু কমন নেওয়া কোনো কিছু নাই। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে, হয় ট্রান্সপোজ করে দেখতে হবে বা সারি কলাম বা কলাম এগুলো বিনিময় করে দেখতে হবে। তাহলে দেখো এইখানে এবিসি কিসে আছে, সারিতে আছে, কিন্তু এখানে এবিসি যেগুলো এটা কিসে আছে, কলামে আছে। তাহলে অবশ্যই আমি ট্রান্সপোজ করে নেব। তাহলে ট্রান্সপোজ করলে আমার যেটা হবে লেফট হ্যান্ড সাইড ট্রান্সপোজ যদি করি এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। আচ্ছা, এবার দেখো এবিসি কিন্তু আছে দ্বিতীয় কলামে, কিন্তু এখানে প্রথম কলামে আছে। তাহলে আমি পাশাপাশি দুইটা কলাম কি করে নেব, এই দুইটা কলাম আমি বিনিময় করবো। এই দুইটা কলাম যদি বিনিময় করি এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর, তাহলে দেখো মোটামুটি উত্তরের কাছাকাছি কিন্তু চলে এসেছে। এখানে ওয়াই বি কিউ আছে, এখানে ওয়াই বি কিউ আছে, এখানে এক্স এপি আছে, এখানে এক্স এপি আছে, এখানে জেড সি আর আছে, এখানেও জেড সি আর আছে। তো জেড সি আর যেখানে এখানেও কিন্তু সেখানে, খালি এই দুইটা আলাদা। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে যেহেতু আমি পাশাপাশি দুইটা কলাম যেহেতু চেঞ্জ করেছি, তাহলে একটা মাইনাস আসবে। এবার খেয়াল করো, আমি যদি এই দুইটা বিনিময় করি, এই দুইটা সারি যদি বিনিময় করি তাহলে যেটা হবে ওয়াই বি কিউ এক্স এ আর
জেড সি আর। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণে চেয়েছিল, তাহলে প্রুভড। এবার টাইপ 2। তো টাইপ 2 হলো বিস্তার করে প্রমাণ। তো এটার জন্য কি যে স্টেপগুলো আছে, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নির্ণায়কের সকল ধর্ম আমাদেরকে জানতে হবে। আচ্ছা, নির্ণায়কের সকল ধর্ম জানার পর সেটা হলো নির্ণায়ককে ভেঙে লেখা কি তা দেখিয়েছি। এরপর কোনো সারি বা কলাম থেকে যদি আমি কিছু কমন নিতে পারি তাহলে কমন নিব। কমন নেওয়ার পর যেটা করব, সারি হতে সারি অথবা কলাম হতে কলাম, সারি হতে সারি অথবা কলাম হতে কলাম আমি এমনভাবে বিয়োগ করব, যোগ বা বিয়োগ করব, এমনভাবে যোগ বা বিয়োগ করব যেন যে কোনো একটি কলাম বা সারির, যে কোনো একটা কলাম বা সারির সকল ভুক্তি প্রমাণের ডান পক্ষের কোনো রাশি পাওয়া যায়। যে কোনো একটা এমনভাবে সারি বা কলাম যোগ বা বিয়োগ করব যাতে যে কোনো একটা সারি বা কলামে প্রমাণের ডান পক্ষের সকল ভুক্তিগুলা পাওয়া যায়। তাহলে সকল ভুক্তি যখন আমরা পেয়ে যাব, তার মানে কি ওটা আমরা কমন নিতে পারবো। তাহলে ওই কলাম বা সারি থেকে আমি কমন নিয়ে নিব। কমন নিয়ে নেওয়ার ফলে যে হবে, ওই সারি বা কলামের সকল ভুক্তি 1 হয়ে যাবে। তাহলে সারির সকল ভুক্তি 1 হয়ে যাবে, মানে 1 বানানো। আচ্ছা, এরপর যেটা করব, যেহেতু একটা সারি বা কলামের 3টা ভুক্তি 1 হয়ে গেল, এবার আমরা সারি বা কলাম এমনভাবে বিয়োগ করব যাতে 2টা ভুক্তি হয় 0। 2টা ভুক্তি যদি 0 হয়ে যায় তাহলে আমরা ওই সারির সাপেক্ষে বা ওই কলাম সাপেক্ষে সহজেই কিন্তু বিস্তার করতে পারবো। কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। খেয়াল করো, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে। আমাদের ডান পক্ষে যে রাশিটা আছে সেখানে কি আছে, a প্লাস বি প্লাস সি আছে। তাহলে আমরা এমনভাবে যোগ বা বিয়োগ করব সারি বা কলাম, যেহেতু এখানে ভেঙে লেখার সুযোগ নাই, কমন নেওয়ারও সুযোগ নাই, যাতে a প্লাস বি প্লাস সিটা চলে আসে। তাহলে দেখো আমি এটার জন্য কি করতে পারি, আমি যদি একটা পরিবর্তন আনি, দেখো c1 ড্যাশ ইকুয়াল টু, যদি আমি c1 প্লাস c2 প্লাস c3 করি, তাহলে যে জিনিসটা হবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। এখানে থাকছে কত, এখানে a থাকছে, এখানে থাকছে বি। আচ্ছা, এবার এইখানেও একইভাবে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে থাকছে হচ্ছে বি প্লাস সি প্লাস 2a, এখানে থাকছে বি। এখানেও একইভাবে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে থাকছে এ, এখানে সি প্লাস এ প্লাস 2b। এখন আমি যেটা করব, এটা আমি কমন নিয়ে নিব। কমন নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, কমন নিলাম, তাহলে এখানে থাকছে কি 1 1 1, এখানে থাকছে এ, এখানে থাকছে এ, এখানে থাকছে বি প্লাস সি প্লাস 2a, এখানে থাকছে এ, এখানে থাকছে বি, এখানে থাকছে বি, এখানে সি প্লাস এ প্লাস 2b। অর্থাৎ এখন আমরা যেটা করতে পারি যে এই দুইটা ভুক্তিকে আমি 0 বানাতে পারি। এই দুইটা ভুক্তিকে যদি আমি 0 বানাই, দেখো আমি কিভাবে 0 বানাবো এই দুইটা ভুক্তিকে। আমি হচ্ছে এই রোটাকে r1 মাইনাস r2 করব এবং r2 কে করে দেবো r2 মাইনাস r3। তাহলে দেখো আমি যেটা করব যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 এবং r2 ড্যাশ ইকুয়াল টু আমি করব r2 মাইনাস r3। তাহলে যে জিনিসটা হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 1। এখানে যদি বিয়োগ করি তাহলে যে জিনিসটা হবে যে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে হবে এ, এখানে এ, এখানে বি, এখানে সি প্লাস এ প্লাস 2b। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা বিস্তার করে নিব। আচ্ছা, বিস্তারটা আমি এখানেই দেখাই। খেয়াল করো, আমি এখান থেকে কি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমি কমন নিই, তাহলে এখানে যেটা হবে, দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এখানে অবশিষ্ট থাকবে হলো 0 0 1
0 0 1, এখানে থাকবে -1 1 a, -1 1 a, আর এখানে থাকবে হলো a প্লাস b, a, এখানে থাকবে b, এখানে থাকবে c প্লাস a, c প্লাস a প্লাস 2b। আচ্ছা, এইবার আমরা যদি বিস্তার করি তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা বিস্তার করি তাহলে যেটা হবে, এখানে ধরো আমরা যদি বিস্তার করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো, বিস্তার করে দেখবা এখানে আসবে 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। আচ্ছা, এবার পরের ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথে দেখো এখানে আচ্ছা, এখানে আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রমাণে প্রথমে আমাদের ভেঙে লেখার সুযোগ নাই, তাহলে আমরা যেটা করব প্রথমে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে আমি a কমন নিতে পারবো, আবার এখান থেকে আমি b কমন নিতে পারবো, এখান থেকে আমি কমন নিতে পারবো c। তাহলে এখানে হবে 1 1 1, এখানে হবে a, এখানে হবে b, এখানে হবে c, এখানে হবে a স্কোয়ার, এখানে হবে b স্কোয়ার, এখানে হবে c স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো একটা সারিতে কি তিনটা ভুক্তি 1 চলে এসেছে, তাহলে যে কোনো দুইটা ভুক্তিকে আমি 0 বানাবো। তাহলে যে কোনো দুইটা ভুক্তিকে যদি আমি 0 বানাই তাহলে যে জিনিসটা হবে, দেখো 0 0 1, a মাইনাস b, b মাইনাস c, e, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে থাকছে c স্কোয়ার। আচ্ছা, এটা আমি কি করলাম? আমি যেটা করলাম c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, c2 ড্যাশ ইকুয়াল টু করলাম c2 মাইনাস c3। এর ফলে যেটা হলো, এখানে abc, এখানে আমি a মাইনাস b কমন নিতে পারবো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে কমন নিতে পারবো b মাইনাস c। তাহলে এখানে অবশিষ্ট থাকবে 0 0 1, এখানে থাকবে 1 1 c, এখানে থাকবে a প্লাস b, এখানে থাকবে b প্লাস c, এখানে থাকবে c স্কোয়ার। এখন আমি যদি বিস্তার করি তাহলে দেখো কি হবে। আমি যদি বিস্তার করি, এটা এটা গুণ হবে মাইনাস এটা এটা, তাহলে আমরা পাচ্ছি এখানে a b c, a মাইনাস b, b মাইনাস c, আর এখানে হচ্ছে b প্লাস c মাইনাস a মাইনাস b, b b কাটা, তাহলে প্রমাণিত। এবার পরের ম্যাথ যদি দেখি, খেয়াল করো পরের ম্যাথটাতে কিন্তু ভেঙে লেখার সুযোগ আছে, তাই আমরা প্রথমে ভেঙে লিখব। আচ্ছা, তাহলে ভেঙে লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড ভেঙে যদি আমরা লিখি তাহলে এখানে যেটা হবে x y z, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এক্স কিউব y কিউব z কিউব, মাইনাস এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এখন দেখো আমি এখান থেকে প্রথম কলাম থেকে এক্স কমন নেব, দ্বিতীয় কলাম থেকে ওয়াই এবং তৃতীয় কলাম থেকে জেড কমন নেব। তাহলে এখানে হবে 1 এক্স, এক্স স্কোয়ার, এখানে হবে 1 ওয়াই, ওয়াই স্কোয়ার, এখানে হবে 1 জেড, জেড স্কোয়ার। এবার আমি দুইবার হচ্ছে পাশাপাশি দুইটা সারি বিনিময় করব। মনে করো যে আমি যেটা করব এখানে দেখো, প্রথম সারি এবং দ্বিতীয় সারি বিনিময় করব। প্রথম সারি ও দ্বিতীয় সারি বিনিময় করার ঠিক দরকার নাই। দেখো আমি দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যদি বিনিময় করি তাহলে 1 1 1 এখানে আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই চিহ্নটা কি, এখানকার সামনের চিহ্নের পরিবর্তন হবে। এরপর যেটা করব, এখানে তো 1 1 1 চলে এসেছে, এখন 1 1 1 আর এক্স ওয়াই জেড এটা পরিবর্তন করব, তাহলে আবার চিহ্নটা আগের মতোই হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা পাবো 1 1 1 এক্স ওয়াই জেড, এবং এখানে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো আমি নির্ণয় একটা কমন নিতে পারি। তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে হবে এক্স ওয়াই জেড মাইনাস 1। আচ্ছা, এবার দেখো, এবার আমি যেটা করব,
আমি যেটা করতে পারি এখান থেকে, আমি এখানে যে কোনো দুইটা ভুক্তিকে কি করব, 0 বানাবো। তো যে কোনো দুইটা ভুক্তিকে যদি 0 বানাই তাহলে এটা হবে 1, সরি এটা হবে 0, এটা 0, এটা হবে 1, এটা হবে x মাইনাস y, এটা হবে y মাইনাস z, এটা হবে z, এটা হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার, আর এখানে হবে z স্কোয়ার, আর এখানে কি x y z মাইনাস 1। আচ্ছা, এবার দেখো আমরা এখানে কি করলাম, আমরা যেটা করলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 এবং r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3, এই জিনিসটা করলাম আমরা। আচ্ছা, এবার দেখো আমি কমন নিতে পারবো, প্রথম কলাম থেকে কমন নিতে পারবো, দ্বিতীয় কলাম থেকেও কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে কমন যদি নিই, আমাদের কি ছিল আগে, আমাদের ছিল এক্স ওয়াই জেড মাইনাস 1, এখানে কিছু আমরা প্রথম কলাম থেকে কমন নিলাম এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে কমন নিলাম কি ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকছে, আমাদের অবশিষ্ট থাকছে 0 1 এক্স প্লাস ওয়াই, 0 1 এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে 0 1 ওয়াই প্লাস জেড, এখানে থাকছে 1 1 জেড জেড স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। এবার যদি আমরা এটাকে কি করে দিই, বিস্তার করে দিই, অবশ্যই সারি সাপেক্ষে আমাকে বিস্তার করতে হবে, প্রথম সারি সাপেক্ষে যেহেতু দুইটা ভুক্তি 0 আছে। তাহলে যদি বিস্তার করি তাহলে যেটা হবে এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এবং এই দুইটা হয়ে যাবে গুণ মাইনাস এইটা, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই আর ওয়াই কাটা, তাহলে আমাদের প্রমাণে যেটা চেয়েছে সেটা চলে আসছে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ করার জন্য টাইপ 3, এটাও বিস্তার করে প্রমাণ। তো এক্ষেত্রে যেটা করতে হবে দেখো, নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করা, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে। এখন এই নির্ণায়কের দুইটা কলামকে পরিবর্তন করা হয়েছে, প্রথম কলামকে করা হয়েছে কি বৃদ্ধি এবং দ্বিতীয় কলামকে করা হয়েছে হ্রাস। এখন প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলা কিন্তু কি করা হয়েছে, যোগ করা হয়েছে একই গুণিতক দ্বারা গুণ করে, অর্থাৎ একই গুণিতক দেখো এম দ্বারা গুণ করা হয়েছে। একইভাবে এখানে দেখো, এখানে যেটা আছে এখানে কিন্তু হ্রাস করা হয়েছে দ্বিতীয় কলামের ভুক্তিগুলাকে তৃতীয় কলামের ভুক্তিগুলা দ্বারা হ্রাস করা হয়েছে, এবং প্রত্যেকটা ভুক্তিকে কিন্তু একই গুণিতক এন দ্বারা গুণ করা হয়েছে, এন দ্বারা গুণ করে হ্রাস করা হয়েছে। তো আমরা কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি, এই জিনিসটা করলে কোনো অসুবিধা নাই। এই জিনিসটা করলে নির্ণায়কের যে মান আছে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এই রিলেটেড আমরা যদি একটা ম্যাথ দেখি, তাহলে দেখো এই ম্যাথটা, খেয়াল করো। এইখানে আমরা কিন্তু ভেঙে লিখতে পারবো না, কোনো কিছু ভেঙেও লিখতে পারবো না, আবার কোনো কিছু আমরা কি করতে পারবো না, কমন নিতে পারবো না। তাহলে আমরা লাস্ট যে ধর্মটা দেখলাম নির্ণায়কের, ওই ধর্মটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তো দেখো এখানে আমি কি করতে পারি, এখানে আমি যেটা করব সেটা হলো, এখানে আমি যদি এরকম করি যে মনে করো যে C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস বি C3 এবং C2 ড্যাশ ইকুয়াল টু, যদি আমি এটা করি C2 প্লাস এ C3, এই জিনিসটা যদি করি তাহলে দেখো কি হবে। এই জিনিসটা করলে যেটা হবে, এখানে হবে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখানে হবে 2ab মাইনাস 2ab, এখানে হবে 2b মাইনাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস, সরি এখানে একটু ভুল হয়েছে, 2b, যেহেতু আমরা তো বি দ্বারা গুণ করছি তাহলে এখানে হবে কি বি প্লাস এ স্কোয়ার বি, আর এখানে হবে কি প্লাস বি কিউব, এখানে কিভাবে 2ab
প্লাস 2ab, তাহলে এটা হয়ে যাবে কি 0। এইখানে কি হবে 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে এটা হবে কি 1 প্লাস, এটা হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইখানে যেটা হবে মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার। এখানে থাকছে মাইনাস 2b, এখানে থাকছে 2a, এখানে থাকছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার দেখো এবার কি হচ্ছে, এই জিনিসটা কিন্তু a মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই জিনিসটা কিন্তু 1 প্লাস a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কি 0, এই জিনিসটা 0। আর এইখানে যদি আমি b কমন নিই, এখান থেকে মনে করো আমি যদি b কমন নিই, তাহলে যে জিনিসটা থাকবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এবার খেয়াল করো এখানে 0, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার এইখান থেকে যদি আমি মাইনাসে কমন নিই, মাইনাসে কমন নিলে হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এবার যেটা হবে আমি কমন নিতে পারবো, দেখো এটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা কি 0, এটা কি b ইন্টু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিতে পারছি, এটা 0, এটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে যদি আমি মাইনাসে কমন নিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ প্রথম কলাম থেকে এটা কমন নিতে পারছি, দ্বিতীয় কলাম থেকেও কমন নিতে পারছি, আমাদের কিন্তু প্রমাণের ডান পক্ষে এটা আছে। তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই পুরোটার উপর কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, আর এখানে অবশিষ্ট থাকবে কি 1, এখানে থাকবে 0, এখানে থাকবে b, এখানে থাকবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস a, এখানে থাকবে মাইনাস 2b, এখানে থাকবে 2a, এখানে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমি যদি বিস্তার করি, আমার এই কলম বরাবর বিস্তার করা সহজ, তাহলে এই কলম বরাবর যদি আমি বিস্তার করি তাহলে আমার যেটা হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার। আচ্ছা, খেয়াল করো এখানে হবে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই দুইটা প্রথমে কি হবে, এই দুইটা গুণ হবে মাইনাস এই দুইটার গুণফল, তাহলে মাইনাস এই দুইটার গুণফল মানে কি প্লাস 2a স্কোয়ার। আচ্ছা, এইটা হলো প্লাস b ইন্টু, এবার খেয়াল করো এগুলো এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 0 ইন্টু 2a, 0 ইন্টু 2a মানে কি 0 ইন্টু 2a মানে হচ্ছে 0, আর মাইনাস 1 ইন্টু মাইনাস 2b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে 2b। এবার খেয়াল করো মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে কি মিলে a স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস b স্কোয়ার আছে, আর এখানে কি প্লাস 2b স্কোয়ার, তাহলে এটা মিলে b স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আমরা রাশিটা পাচ্ছি এটা কি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেলাম 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই পুরোটার উপর কি কিউব। আচ্ছা, এরপর পরের ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথে দেখো আচ্ছা, এই ম্যাথে দেখো আমরা যেটা করতে পারি, আমাদের ভেঙে লেখার সুযোগ নাই, কমন নেওয়ার সুযোগ নাই, তাহলে অবশ্যই সারি থেকে সারি কলাম থেকে কলাম বিয়োগ করে আমরা ডান পক্ষের গণিত আনতে পারছি না, তাহলে অবশ্যই আমাদেরকে আমরা যে লাস্ট যে প্রপার্টিটা দেখেছিলাম নির্ণয়কের ওই প্রপার্টিটা কাজে লাগাতে হবে। তো ওই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা হয় এই রাশি অথবা এই রাশিটা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এটা কি করতে পারি, আমরা যদি এরকম করি যে c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস হচ্ছে cx1 প্লাস cx1 না তো c1x প্লাস c2y। আমি যদি এটা করি তাহলে যে জিনিসটা হবে খেয়াল করো, এইখানে হবে এখানে a, এটা b, এটা হয়ে যাবে কি 0, এটা b, এটা c, এটা হয়ে যাবে কি 0, এখানে যা ছিল তাই x প্লাস by, এখানে কি bx প্লাস cy, আর এইখানে হবে মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy, আমি একটু শর্টে লিখলাম bxy যোগ হবে,
আর এখানে হবে হচ্ছে সি ওয়াই স্কোয়ার। এখন আমি কমন নিতে পারবো এটা তৃতীয় কলাম থেকে, আর ওইটাই কিন্তু আমাদের ডান পক্ষে আছে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, আর এখানে হবে এ বি 0, বি সি 0, তারপর এক্স প্লাস বিওয়াই, বিএক্স প্লাস সিওয়াই, এখানে -1। তাহলে তৃতীয় কলামে দুইটা ভুক্তি 0, তাহলে তৃতীয় কলাম বরাবর আমার বিস্তার করা সুবিধা হবে। তাহলে তৃতীয় কলাম বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে দেখো এটা বাদ চলে যাচ্ছে, এইটা এইটা গুণ মাইনাস এইটা, তাহলে যেটা হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 2bxy, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, আর এখানে এটা গুণ হয়ে কত হচ্ছে এসি, আর এসি মাইনাস কি হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এসি মাইনাস বি স্কোয়ার হচ্ছে, কিন্তু এটার আগে সামনে কি এই -1টা গুণ হবে না? সামনে তো -1 গুণ হবে, তাহলে -1 যদি গুণ হয় তাহলে এটা কি হয়ে যাবে বি স্কোয়ার, আর এটা কি হবে মাইনাস এসি। আচ্ছা, তাহলে আমাদের নির্ণায়ক সংক্রান্ত সকল ম্যাথ মোটামুটি শেষ। এবার দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেটাই হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয়, সেটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার একটা ম্যাথ দেখো, একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এটা এম এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটা কি হবে ব্যতিক্রমী হবে, এম এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তাহলে আমরা এটা নির্ণায়কের মান বের করি, যে নির্ণায়কের ভ্যালু কি হবে 0। তাহলে আমাদেরকে কি করতে হবে m × 6 - 4 × 3, তাহলে 6m - 4 × 3 = 0। তাহলে কি হবে 6m = হবে 12, আর এখানে হবে m = 12/6 = 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার বিপরীত ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো খেয়াল করো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো A ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ A। তো ডিটারমিনেন্ট কিভাবে বের করে সেটা তো দেখিয়েছে, এখন অ্যাডজয়েন্ট অফ A কিভাবে বের করে, এটার জন্য প্রথমে আমাদেরকে কোফ্যাক্টর অফ A বের করতে হবে। তো কোফ্যাক্টর অফ A মানে কি? কোফ্যাক্টর অফ A মানে হলো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণকগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে যদি আমি তার সহগুণক দ্বারা রিপ্লেস করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো কোফ্যাক্টর অফ এ। আর অ্যাডজয়েন্ট অফ এ হলো কোফ্যাক্টর অফ এ কে যদি আমি ট্রান্সপোজ করে দিই, তাহলে আমি কি পাবো, কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করলে আমি অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস মনে মনে করিয়ে দিই আমি। দেখো, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স এ কে তার ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে আমি হচ্ছে ম্যাট্রিক্সের একক পাবো, আই পাবো। যেমন মনে করো আমি একটা সংখ্যা 2, এটাকে যদি তার ইনভার্স দ্বারা গুণ করি, তখন আমি কি পাই 1 পাই, অর্থাৎ একক পাই। তো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, আমি ম্যাট্রিক্সের একক পাবো। আচ্ছা, এবার বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য প্রথমে কি বললাম, কোফ্যাক্টর অফ এ, সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর অফ এ বা সহগুণক ম্যাট্রিক্স একই কথা। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, দেখো প্রথমে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। তো সহগুণক বের করার জন্য দেখো আমি এটা লিখে এনেছি, সহগুণক তোমরা জানোই কিভাবে বের করতে হয়, আমি একটু আগেই দেখালাম। তাহলে A11, এটা হলো A11 এর সহগুণক আসবে এত, A12 এর আসবে এত, A13 এর এত আসবে, এটা আসবে A21 এর সহগুণক, এটা আসবে A22 এর সহগুণক, এটা A23 এর সহগুণক, এটা A31 এর সহগুণক, এটা A32 এর সহগুণক, এটা A33 এর সহগুণক। আচ্ছা, আর ডিটারমিনেন্টের মানও বের করে দেখালাম। ডিটারমিনেন্টের মান কিভাবে বের করে সেটা জানোই তোমরা। ডিটারমিনেন্টের মান আসবে হচ্ছে 1। আচ্ছা, এবার এই ভুক্তিগুলোকে যদি আমি সহগুণক দ্বারা রিপ্লেস করি, তাহলে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা পাবো। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে এবার হচ্ছে, এটা হলো কোফ্যাক্টর অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ করার জন্য কি করতে হবে, ট্রান্সপোজ করে দিতে হবে। তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে আমি কি করবো, এটাকে আমি ট্রান্সপোজ করে দেবো, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব। তাহলে যেটা হবে, এখানে হবে 1 2 3, এখানে হবে 2 5 7, এখানে হবে -2 -4 -5। এবার এই ইনভার্স বের করার কি সূত্র ছিল, যে অ্যাডজয়েন্ট অফ এ
ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আমরা এখানে কি দেখলাম যে ডিটারমিনেন্ট অফ এ কত 1, তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে 1। তাহলে দেখো এইটাকে যদি আমি এটার সামনে যদি হচ্ছে এটার সামনে যদি 1 ডিভাইডেড 1 দ্বারা গুণ করি তাহলে এটা যা ছিল তাই থাকে। তাহলে এখানে হবে 1 2 -2, এখানে হবে 2 5 -4, এখানে হবে 3 7 -5। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো নির্ণায়কের সাহায্যে ক্রেমারের নিয়মে সমাধান করা। 3টা ইকুয়েশন দেওয়া আছে, এই 3টা ইকুয়েশন আমি ক্রেমারের নিয়মে সমাধান করব। তো ক্রেমারের নিয়মে সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে নির্ণায়ক গঠন করতে হয়, 4টা নির্ণায়ক। তো 4টা নির্ণায়ক আমরা কিভাবে গঠন করব দেখো, প্রথমে ডি নির্ণায়কটা। এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলা পর্যায়ক্রমে বসাতে হবে। যেমন দেখো প্রথম নির্ণায়কের এক্স ওয়াই জেড এর সহগ কত 2 1 -2, দ্বিতীয়টার ক্ষেত্রে কি 3 2 2, তৃতীয়টার ক্ষেত্রে কি 5 4 3। তাহলে এই নির্ণায়কটার মান বের করবা, দেখবা যে এটার ভ্যালু আসবে হচ্ছে -7। আচ্ছা, এবার ডিএক্স। ডিএক্স কি, আমরা যে এক্স এর সহগগুলা বসিয়েছিলাম ওই এক্স এর সহগগুলাকে আমি হচ্ছে ধ্রুবক পদ দ্বারা রিপ্লেস করে দেব। তো ধ্রুবক পদ দ্বারা রিপ্লেস করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ধ্রুবক পদগুলো অবশ্যই সমান চিহ্নের ডান পক্ষে থাকতে হবে। তাহলে ধ্রুবক পদ দ্বারা যদি আমি রিপ্লেস করি তাহলে এখানে আসবে 10 1 4 1 2 4 -2 2 3। তাহলে এটার ভ্যালুও দেখবা যে -7ই আসবে। এরপর আমাদেরকে একইভাবে ডিওয়াই বের করতে হবে, অর্থাৎ কি যেন ওয়াই এর সহগগুলাকে আমাকে হচ্ছে ধ্রুবক পদগুলা দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে এখানে আসবে 2 3 2 3 5, এখানে হবে হলো 10 1 4, এখানে হবে -2 2 3। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে -14। একইভাবে এবার হচ্ছে জেড এর সহগগুলাকে আমি হচ্ছে ধ্রুবক পদ দ্বারা রিপ্লেস করব। তাহলে 2 3 5 1 2 4, এখানে হবে 10 1 4। আচ্ছা, এবার আমরা হচ্ছে এক্স এর ভ্যালু কিভাবে বের করব, আমরা হচ্ছে ডিএক্স কে ভাগ করব ডি দ্বারা। তাহলে ডিএক্স কে যদি ডি দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 1, এটা হলো এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু বের করার জন্য ডিওয়াই কে ডি দ্বারা ভাগ করব, ডিওয়াই কে ডি দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হলো 2। এবং জেড এর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করব ডিজেড কে আমরা ডি দ্বারা ভাগ করব। ডিজেড কে যদি আমি ডি দ্বারা ভাগ করি তাহলে যে জিনিসটা হবে সেটা হলো -3। তাহলে এটাই হলো এক্স ওয়াই জেড এর ভ্যালু, অর্থাৎ ক্রেমারের নিয়মে সমাধান করা বা নির্ণায়কের সাহায্যে সমাধান করা। এবার দেখো, এবার একটা ম্যাথ দেওয়া আছে, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে ax = b হলে সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান করো। তো দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাকে ax বের করতে হবে, অর্থাৎ a আর x ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তাহলে a আর x ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো দেখো, a আর x ম্যাট্রিক্স গুণ করলাম তাহলে আমি পাবো হলো x প্লাস 2y মাইনাস z, এখানে পাবো আমি 3x প্লাস 8y প্লাস 2z, এখানে পাবো আমি 4x প্লাস 9y মাইনাস z, এটা পেলাম আমি। এখন কি বলছে, এইটা ইকুয়াল টু হচ্ছে b, মানে -1 28 আর কি 14। আচ্ছা, তাহলে দেখো ম্যাট্রিক্সের সমতা মানে কি, অনুরূপ ভুক্তিগুলো কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু -1, 3x প্লাস 8y প্লাস 2z ইকুয়াল টু 28, 4x প্লাস 9y মাইনাস z ইকুয়াল টু 14। এখন ক্রেমারের নিয়মে সমাধান তো এর আগেই দেখালাম, এভাবে সমাধান করলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাব। এবার আমরা কিছু বোর্ড প্রশ্ন দেখি। এতক্ষণ তো আমরা জাস্ট যে নর্মাল যে বেসিক জিনিসগুলো সেইগুলো দেখলাম, এখন আমরা বোর্ড প্রশ্নগুলো কিছু দেখি। দেখো এখানে একটা কুমিল্লা বোর্ড 23-এর একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে এই ক নম্বরে বলছে এ এর মান কত হলে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, নির্ণায়কের ভ্যালু কি 0। তাহলে নির্ণায়কের ভ্যালু, আমরা এখানে নির্ণায়কের ভ্যালু 0 বের করার জন্য আমরা এটাকে বিস্তার করব, বিস্তার করে আমরা একটা ইকুয়েশন পাবো, আর ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালু বের করে নেব। এটা তো একটু আগে শিখালাম। n² - 5n + 4i, এটাও খুবই সহজ। n² মানে কি, n × n, n ম্যাট্রিক্স দ্বারা গুণ করা, 5n আর একটা ম্যাট্রিক্স আর 4y দেওয়া আছে। এখন লাস্টে যেটা আছে যে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটা যে প্রমাণ এইটা একটু ভিন্ন টাইপের, এটা আমি দেখাই। খেয়াল করো, এইখানে যে নির্ণায়কটা দেওয়া আছে
এইখানে যেটা আছে সি মাইনাস এ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তো এই নির্ণয়কে আমি ভেঙে লিখতে পারবো না, আমি এখান থেকে কোনো কিছু কমনও নিতে পারবো না। তো আমি যেটা করব, হয় এই রাশি অথবা এই রাশি দুইটা আমি কমন নেওয়ার চেষ্টা করব। তো কিভাবে করব, যে সারি থেকে সারি বা কলাম থেকে কলাম যোগ বা বিয়োগের মাধ্যমে। তো খেয়াল করো, আমি যদি r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 করি, তাহলে যেটা হবে এখানে আসবে 0, এখানে আসবে হচ্ছে মাইনাস সি মাইনাস এ, এখানে হচ্ছে মাইনাস সি মাইনাস এ, আর বাকিগুলো তো সেমই থাকবে। তাহলে আমি এখানে মাইনাস সি মাইনাস এটা কি করতে পারছি, মাইনাস সি মাইনাস এ আমি এখানে কমন নিতে পারছি। কমন নিলেটা হচ্ছে কি 0 1 1, এখানে যা ছিল তাই। আচ্ছা, এবার খেয়াল করো যে এই যে সারিটা আছে একটা ভুক্তি 0 হয়েছে, আরেকটা ভুক্তি 0 করা লাগবে। আরেকটা ভুক্তি 0 করার জন্য যেটা আমরা করতে পারি যে c2 ড্যাশ ইকুয়াল টু আমরা করব হচ্ছে c2 মাইনাস c3। তাহলে যেটা হবে এটা হয়ে যাবে 0, এটা হবে b প্লাস c প্লাস a, আর এটা হবে হচ্ছে c স্কোয়ার মাইনাস ab। এবার আমরা কোনো কিছু যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, আমরা জাস্ট কি করে দেব, বিস্তার করে দেব। তাহলে আমরা এটা হচ্ছে বিস্তার করব, তাহলে বিস্তার করলে এইটার সাথে এইটা গুণ হবে মাইনাস এইটার সাথে এইটা। তাহলে আমরা এরকম হচ্ছে একটা রাশি পাবো। এখন এই রাশিটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে দেখা যাবে এখানে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার পরবর্তী আরেকটা বোর্ড প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, খেয়াল করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা প্রথমে দেওয়া আছে বিস্তার না করে প্রমাণ করো যে এই নির্ণয়কটা ইকুয়াল টু 0। তো আমরা কিন্তু একটু আগে এরকম একটা প্রশ্ন সমাধান করলাম, কিন্তু সেখানে কিন্তু এই নির্ণয়কটা ইকুয়াল টু 0 ছিল না। আমরা এই নির্ণয়কটা ইকুয়াল টু আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা হলো এই নির্ণয়কটা ইকুয়াল আমাদের এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছিল। তো আমরা প্রথমে এত দূর আসবো, এটুকু প্রমাণ করব। এরপর আমরা যেটা করব যে যে কোনো দুইটা কলম বা যে কোনো দুইটা সারির সকল ভুক্তিকে সেম বানানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা যেটা করতে পারি খেয়াল করো, আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c3 যদি করি, তাহলে এখানে হবে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখন আমি a প্লাস বি প্লাস সিকে কি করবো, কমন নিয়ে নিব। কমন নেওয়ার ফলে এখানে 1 1 1, এখানেও হয়ে যাবে হচ্ছে 1 1 1। আচ্ছা, এবার দেখো দুইটা কি হয়ে গেল, দুইটা কলাম সেম হয়ে গেল, তাহলে এটার ভ্যালু 0, তাহলে টোটালটার ভ্যালুও কি হয়ে যাবে, টোটালটার ভ্যালুও হয়ে যাবে 0। আচ্ছা, আর যে ডিটারমিনেন্টটা ছিল খেয়াল করো, এই ডিটারমিনেন্টটাও একটু ভিন্ন টাইপের। এই ডিটারমিনেন্টটা ক্ষেত্রে দেখো আমাকে হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদেরকে এখানে যে 5টা রাশি গুণ আছে, এই 5টা রাশি যে কোনো একটাকে প্রথমে দেখতে হবে যে আমরা কিভাবে কি করতে পারি, আমরা কমন নিতে পারি। এখানে আমার হচ্ছে ভেঙে লেখার সুযোগ নাই, কোনো কিছু কমন নেওয়ার সুযোগ নাই। তাহলে সারি থেকে সারি অথবা কলাম থেকে কলাম আমরা কি করব, বিয়োগ করব। তো খেয়াল করো দেখো আমি যদি c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 করি, তাহলে এটা হবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে এখানে আমি এ প্লাস বি প্লাস সি পাবো, এখানে এ প্লাস বি প্লাস সি পাবো, এখানে এ প্লাস বি প্লাস সি পাবো। আমি এ প্লাস বি প্লাস সিটা এখানে পুরোটা কমন নিতে পারি, তাহলে কমন নিলে অবশিষ্ট থাকবে হচ্ছে এইটুকু। এবার খেয়াল করো, এবার আমাকে আবার এমন কিছু করতে হবে যাতে আমি প্রমাণের ডান পক্ষের কোনো কিছু কমন নিতে পারি। তাহলে দেখো r1 ড্যাশ ইকুয়াল টু যদি r1 মাইনাস r2 এবং r2 ড্যাশ ইকুয়াল টু যদি আমি r2 মাইনাস r3 করি, তাহলে যেটা হবে এখানে হবে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এখানে মাইনাস 2 ইন্টু বি মাইনাস সি, এখানে বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, আর বাকিটুকু তো সেম থাকবে। এখন আমি প্রথম সারি থেকে এ মাইনাস বি কমন নিতে পারবো, দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন নিতে পারবো। তাহলে কমন নেওয়ার ফলে দেখো এখানে কি পাচ্ছি আমি, এ প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি এ মাইনাস বি, এখানে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি হচ্ছে বি মাইনাস সি। এবার খেয়াল করো আচ্ছা, এবার খেয়াল করো যে এখানে যেটা হচ্ছে এখানে -2 আছে, এখানে -2 আছে। আমি হচ্ছে একটা ভুক্তিকে 0 বানিয়ে দেবো। 0 বানানোর জন্য আমি যেটা করতে পারি r1 ড্যাশ ইকুয়াল r1 মাইনাস r2 করতে পারি। তাহলে r1 ড্যাশ ইকুয়াল টু যদি আমি r1 মাইনাস r2 করি,
তাহলে দেখো এটা হয়ে যাবে 0, এটা হবে মাইনাস সি মাইনাস এ, এখানে মাইনাস সি মাইনাস এ। তাহলে এটা আমি কমন নিতে পারবো আবার সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ কমন নিলাম। তাহলে এখানে থাকছে 0 -1 -1। আচ্ছা, এবার দেখো এই যে সারিটা পেলাম, এটার একটা ভুক্তি 0 আছে, আরেকটা ভুক্তিকে আমি 0 বানাতে পারি। তো এটার জন্য আমি কি করব? C2 ড্যাশ ইকুয়াল টু আমি C2 মাইনাস C3 করব। C2 ড্যাশ ইকুয়াল টু যদি আমি C2 মাইনাস C3 করি, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হবে 0, আর এটা হবে কি -1। এবার আমি প্রথম সারি বরাবর কি করে দেব? বিস্তার করে দেব। তো প্রথম সারি বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে যেটা হবে এইটার এইটা গুণ হয়ে যাবে মাইনাস এইটা আর এইটা। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এরকম একটা টার্ম পাবো। অবশ্যই সামনে -1 দ্বারা গুণ হবে, যেহেতু এই ভুক্তিটা কি -1ই ছিল। এবং এটা সিম্পলিফাই করার পর তোমরা দেখতে পাবা এখানে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেই প্রমাণটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো, এবার যে ম্যাথটা আছে এটা হলো ঢাকা বোর্ড 23-এ এসেছিল। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা নির্ণায়ক দেওয়া আছে এবং বলছে যে দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করা যে ডি ইকুয়াল টু এস কিউব, যেখানে এস ইকুয়াল পি প্লাস কিউ প্লাস আর। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি যে পি ইকুয়াল, দেখো এখানে কিন্তু আমার হাফ আছে, অর্থাৎ হাফ দ্বারা গুণ আছে। তো হাফ দ্বারা গুণ থাকলে কিন্তু এটা একটু জটিল আকৃতি হয়ে যাচ্ছে। তো সহজ আকৃতিতে আনার জন্য আমরা যেটা করবো, আমরা হাফ কমন নিয়ে নিব। আচ্ছা, হাফ যদি আমি কমন নিই, তাহলে দেখো আমি যদি প্রথম সারি থেকে হাফ কমন নিই, তাহলে এখানে পি মাইনাস কিউ মাইনাস আর, আমাকে হাফ কমন নেওয়া মানে কি? হাফ দ্বারা আমাকে প্রত্যেকটা ভুক্তিকে কি করতে, প্রত্যেকটা ভুক্তি না, যে সারি থেকে কমন নিচ্ছি তার প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করা লাগবে। তাহলে এখানে পি মাইনাস কিউ মাইনাস আর হবে, এটা হবে 2p, এটা হবে, এটাও হবে কি 2p। একইভাবে দ্বিতীয় সারি থেকে আমি যদি হাফ কমন নিই, তাহলে এটা হবে 2q, কিউ মাইনাস আর মাইনাস পি, 2q। এখানে হবে 2r, হাফ কমন নিলে 2r, আর এখানে আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এখানে দেখো 8 এর সাথে কিন্তু এটা কাটাকাটি চলে যাবে, এগুলা কাটাকাটি হয়ে এই জায়গায় হয়ে গেল 1। এবার দেখো আমাদের যেটা বলেছে ডি ইকুয়াল টু এস কিউব, এস মানে কি পি প্লাস কিউ প্লাস আর। এখন পি প্লাস কিউ প্লাস আরটা আমরা কি করব? কমন নেওয়ার হচ্ছে চেষ্টা করবো কি ওরভাবে নেওয়া যায় কিনা। তো দেখো আমি যদি C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C2 এবং C2 ড্যাশ ইকুয়াল টু যদি C2 মাইনাস C3 করি, তাহলে এখানে হবে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, এখানে হবে 0, এখানে হবে 2p, এখানে হবে পি প্লাস কিউ প্লাস আর, এখানে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, এখানে 2q ছিল 2q থাকবে, এটা 0, এখানে পি প্লাস কিউ প্লাস আর, এখানে আর মাইনাস পি মাইনাস কিউ। এখন পি প্লাস কিউ প্লাস আর যেটা আছে এটা আমি কমন নিব, এটা থেকে একবার কমন নিব প্রথম কলম থেকে, দ্বিতীয়টা থেকে একবার কমন নিব, তাহলে এটা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাকি থাকছে হচ্ছে এরকম। এবার দেখো এই কলামের আরেকটা ভুক্তিকে যদি আমি 0 বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে R2 ড্যাশ ইকুয়াল টু হবে R2, R2 ড্যাশ ইকুয়াল টু যদি আমি R2 প্লাস R1 করি, তাহলে কি হচ্ছে দেখো এখানে 0 হবে, এটা হবে কি -1, আর এটা হবে 2p প্লাস 2q। এবার আমরা জাস্ট কি করব? এবার আমরা জাস্ট হচ্ছে বিস্তার করে দেব। বিস্তার করব কি? প্রথম কলাম বরাবর বিস্তার করব, কারণ প্রথম কলাম বরাবর কি দুইটা ভুক্তি 0 আছে। তাহলে প্রথম কলাম বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটা থেকে এটাই হবে। আচ্ছা, তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখতে পাবা যে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হলো, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাবো হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এখন এখানে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার আছে, এখন এটার সাথে যদি এইটা গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। তাহলে এটাই হবে, এটাই হচ্ছে আমাদের চেয়েছে, অর্থাৎ প্রমাণিত। তাহলে আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। এই ক্লাসটুকু যদি তোমরা করো, তাহলে আশা করি ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে অংশটুকু আছে এইচএসসিতে, সেটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা এবং যথাযথভাবে উত্তর দিতে পারবা। এরপর তোমাদের কাজ হবে যত বোর্ড প্রশ্ন আছে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নগুলো দেখে নেওয়া। বোর্ড প্রশ্নগুলো তোমরা কিন্তু সহজেই সলভ করতে পারবা, কারণ বোর্ড প্রশ্ন সলভের জন্য যতটুকু বেসিক দরকার বা যা যা দরকার আমি সবই দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।